আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি মহাকর্ষ অভিকর্ষের পার্ট 7। এই অংশে আমি মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা এবং কৃত্রিম উপগ্রহের গতিশক্তি এবং শেষে যেটা থাকছে সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ কি, এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আসি মুক্তিবেগ কি। মুক্তিবেগ হচ্ছে সর্বনিম্ন যেই বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, ওই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। অর্থাৎ বস্তুটাকে যদি আমরা সাধারণত নিক্ষেপ করি, নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর আবার সেটা বেগ করে ফেলে, নিচে নেমে আসে। কিন্তু আমি যদি সর্বনিম্ন এমন একটা বেগে এটাকে নিক্ষেপ করি, যে বেগে নিক্ষেপ করলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, ওই সর্বনিম্ন বেগের মানটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। মানে এর থেকে কম হলে সেটা আবার ফিরে আসবে, কিন্তু ওই বেগটা রিচ করতে পারলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না। এর থেকে বেশি হলেও সেটা ফিরে আসবে না, কিন্তু সর্বনিম্ন যে বেগটা আমরা যে বেগে এটা নিক্ষেপ করব, ওই বেগটাই হচ্ছে গিয়ে, যদি নিক্ষেপ করি সেটা যদি আর ফিরে না আসে, ওই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। তাহলে ডেফিনেশনটা এরকম বলা যায়, সর্বাপেক্ষা যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, সেটাকে বলা হয় মুক্তিবেগ। তো আমরা মুক্তিবেগের রাশিমালা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব, এবং মুক্তিবেগ কিভাবে বের করতে হয় সেটা দেখব, এবং পৃথিবীর মুক্তিবেগ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা দেখি, এটা চিত্র আঁকি। মনে করি এটা হচ্ছে গিয়ে পৃথিবী, এটা হচ্ছে তার কেন্দ্র। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা আমরা জানি। মনে করি পৃথিবী থেকে আর দূরত্বে, এইখান থেকে এইটুকু হচ্ছে কি আর দূরত্ব, আমি ধরলাম স্মল আর। সুন্দর করে আঁকি। পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, এই দূরত্বকে ধরলাম স্মল আর। স্মল আর দূরত্বে এম ভরের একটি বস্তু আছে, আর পৃথিবীর ভর হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম। তাহলে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে স্মল এম ভরের একটি বস্তু রাখা আছে, এই বস্তু এবং পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বলের পরিমাণটা কতটুকু হবে সেটা আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু জি, পৃথিবীর ভর এম, বস্তুর ভর ছোট এম, ভাগ তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। এটা হচ্ছে পৃথিবী এবং ওই বস্তুর মধ্যকার মহাকর্ষ বলের পরিমাণ। এখন দেখো, আমরা যদি এই বস্তুটাকে ক্ষুদ্র দূরত্ব ডিআর পরিমাণ সরাতে চাই, এখান থেকে ক্ষুদ্র দূরত্ব সরাবো, কতটুকু সরাবো? ডিআর পরিমাণ। ডিআর পরিমাণ সরাইয়া আমরা এই জায়গায় নিয়ে আসবো বস্তুটাকে। তাহলে এই ডিআর পরিমাণ সরাতে অবশ্যই আমাকে কাজ করা লাগবে। তো এই ডিআর পরিমাণ সরাতে কৃত কাজ যদি ডিডাব্লিউ হয়, কাজ সমান কি? বল গুণিত সরণ। দেখো, যখন বস্তুটা আর দূরত্বে ছিল তখন এই বস্তু এবং পৃথিবীর মধ্যে যে বলটা ছিল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন যদি আমি ডিআর পরিমাণ দূরত্ব সরাতে চাই, তাহলে ওই যে মহাকর্ষ বলের পরিমাণ বল আমাদেরকে বিপরীত দিকে প্রয়োগ করতে হবে, এবং ওই বল প্রয়োগের কারণে তার এই ডিআর পরিমাণ সরণ হবে। তাহলে কৃত কাজ বলা যায় প্রযুক্ত বল, ওই মহাকর্ষ বলের সমান বল দিতে হবে এফ, এবং তার সরণ এর গুণফল। তাহলে সরণটা কত হচ্ছে? ডিআর পরিমাণ। তাহলে ডিডাব্লিউ সমান এফ ডিআর, এইটুক পরিমাণ কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এখন আমি এফ এর মানটা বসাই দিই। এফ সমান কত? এফ সমান হচ্ছে গিয়ে জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কোয়ার ইন্টু ডিআর। তো ওই ডিআর পরিমাণ সরালে আমাকে এইটুক পরিমাণে কাজ করতে হবে, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন মনে করি বস্তুটা, ওই এম ভরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠে ছিল, মানে সেটা কেন্দ্র থেকে আর দূরত্বে অর্থাৎ ব্যাসার্ধের সমান দূরত্বে ছিল। যদি পৃথিবী পৃষ্ঠে থাকে এবং এটাকে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে প্রেরণ করতে চাই, মানে এটাকে মুক্তিবেগে নিক্ষেপ করলেই তো সেটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যাবে, সেটা পৃথিবীতে বেগ করবে না। এখন আমরা ধরে নিলাম বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে এবং এটাকে আমরা অসীমে ছেড়ে দিব। তাহলে ওই অসীমে ছেড়ে দিলে অবশ্যই এখানে কাজ হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা কৃত কাজটা বের করতে চাই, তাহলে এই যে কাজ যেটা পাইলাম, ওই যে অল্প দূরত্বের জন্য কাজ যেটা আছে, এটা থেকে যদি আমরা ওই আর দূরত্ব থেকে
অসীমে কৃত কাজ কতটুকু হবে, অসীমে যদি কৃত কাজ কতটুকু হবে সেটা যদি বের করতে চাই অবশ্যই এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ছোট মান থেকে বড় মান পাওয়ার জন্য আমরা কি করি, ইন্টিগ্রেট করি। এই জিনিসটা মাথার মধ্যে আমরা রাখবো। তাহলে এই যে পৃথিবীপৃষ্ঠ আর থেকে যদি বস্তুকে এখন আমরা অসীমে প্রেরণ করতে চাই, মনে করি বস্তুটাকে এখন এই আর দূরত্ব থেকে একদম অসীমে প্রেরণ করব, তখন আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে কৃত কাজকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা ওই যে বস্তুটাকে অসীমে প্রেরণ করতে কতটুকু কাজ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি W ইকুয়ালস টু ইন্টিগ্রেট অফ DW, লিমিটটা হচ্ছে আর থেকে ইনফিনিটি। আচ্ছা, তাহলে এই জিনিসটাতে দিই ইন্টিগ্রেশন অফ আর টু ইনফিনিটি, এখানে কি থাকবে, জাস্ট জিনিসটা বুঝিয়ে দিলাম, ওই DW এর মানটা GMM ভাগ আর স্কোয়ার dr। আচ্ছা, এখন আমরা জানি GMM এই তিনটাই হচ্ছে ধ্রুবক। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ধ্রুবকটা বের করে নিই, বের করে নিলাম। তাহলে কি থাকবে, ইন্টিগ্রেশন অফ 1 ভাগ আর স্কোয়ার dr। এখন এই 1 ভাগ আর স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, GMM। একটু মনোযোগ দিয়ে আমরা দেখি এটা কি পাবো। আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে ব্র্যাকেট দেই মাইনাস 1 ভাগ আর, এবং লিমিটটা কত, আর থেকে ইনফিনিটি। যখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ইন্টিগ্রেট করব, তখন এই রেজাল্টটা পাবো। আচ্ছা, তো GM দিলাম, M দিলাম। এখন কি করতে হবে, একবার আপার লিমিট বসাতে হবে, বসালাম আপার লিমিট মাইনাস 1 ভাগ আর এর জায়গায় আপার লিমিট কত, ইনফিনিটি, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তো ব্র্যাকেট দেই, যেহেতু মাইনাস আছে 1 ভাগ, আর লোয়ার লিমিট কত, ক্যাপিটাল আর, ওই আর এর জায়গায় ক্যাপিটাল আরটা বসাই দিলাম। তাহলে এখন কি লিখতে পারি, GMM, এটাকে একটু সুন্দর করে লিখি, মাইনাস 1 ভাগ ইনফিনিটি, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1 ভাগ আর। আচ্ছা, সামথিং ডিভাইডেড ইনফিনিটি, টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এইটুক 0 বাদ দেওয়া যাবে, বাদ দিলে কি থাকবে, শুধু এটা থাকবে। তো বাদ দিলে যদি এটা থাকে, আমি একটু সরাসরি লিখে ফেলি, এইটুক তো 0 হয়ে গেল, তাহলে এইটুক থাকলো। তাহলে ওই যে GMM ভাগ কি থাকবে, আর। তাহলে আমি বলতে পারি কৃত কাজের পরিমাণ, মানে বস্তুটাকে পৃষ্ঠ থেকে অসীমে প্রেরণ করব, এক্ষেত্রে কৃত কাজ W সমান GMM ভাগ আর হলো। আচ্ছা, এখন এই যে অসীমে প্রেরণ করতে যতটুকু কাজ করা হয়েছে, এটাই তো বস্তুর মধ্যে সঞ্চিত গতিশক্তি। আমরা জানি গতিশক্তি সমান কি, কৃত কাজ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যেহেতু এই কাজের ফলে তার মধ্যে সঞ্চিত গতিশক্তি বা সৃষ্ট গতিশক্তি ই কে সমান কি হবে, ওই কৃত কাজের সমান হবে। গতিশক্তি সমান কৃত কাজ, এটা আমাদের জানা। আচ্ছা, সেটা আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে, বা আমরা বলতেই পারি, আমরা ওই যে চ্যাপ্টার 4-এ, মানে ওই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার 5-এ যে জিনিসটা পড়ছি আমরা, কৃত কাজ সমান কি, গতিশক্তি সমান কৃত কাজ। এখন এই জিনিসটা আমরা লিখে ফেলবো, গতিশক্তি সমান কি, যেহেতু যেই বস্তুটাকে প্রেরণ করতেছি তার ভর তো স্মল m, তাহলে তার গতিশক্তি কি হবে, হাফ mv স্কোয়ার। আর কৃত কাজ কত পাইলাম, এটা, এই জিনিসটা এখানে লিখে ফেলি, GMM ভাগ আর স্কোয়ার। AM কাটা যাবে, এদিকে গুণ, ওইদিকে কি হয়ে যাবে ভাগ, কেটে দিলাম, MM কাটো, তাহলে থাকে কি v স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখি, v স্কোয়ারের সাথে 1 গুণ করলে v স্কোয়ার হবে, আর নিচে কি থাকলো 2, আর এখানে কি থাকবে, GM ভাগ আর স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখি এই জিনিসটাকে, এটা তো আর স্কোয়ার না, এখানে তো শুধু আর ছিল, শুধু আর ছিল। আচ্ছা, এখন যদি এটাকে আর গুণ করি তাহলে কি লিখতে পারি আমরা, এই 2টা ভাগ ওইদিকে কি হয়ে যাবে গুণ, তাহলে v স্কোয়ার সমান কি হবে, 2GM ভাগ আর, স্কোয়ারটা দিলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। বলা যায় v ইকুয়ালস টু রুট ওভার 2GM ভাগ আর। এটা হচ্ছে গিয়ে মুক্তিবেগ নির্ণয়ের রাশিমালা। এটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, এই সূত্রটা। এটাকে আরেকটু মডিফাই করা যায়, আমরা এই জিনিসটাকে এখানে লিখি, এই জিনিসটা বোঝাতে সুবিধা হবে, এই জায়গায় লিখতেছি, v ইকুয়ালস টু,
আমরা একটা জিনিস দেখি, আমরা একটা জিনিস জানি, এটা আমি নিচে লিখে দিব না, জি ইকুয়ালস টু কি জানি আমরা, জিএম ভাগ আর স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু আর গুণ করি, জি এর নিচে কোনো কিছু নেই মানে এক আছে, তাহলে জিএম সমান কি বলা যায়, জিএম সমান বলা যায় জি আর স্কোয়ার। ওই যে জিএম সমান জি আর স্কোয়ার আসছে, এই জিএম এর জায়গায় মানটা বসায় দিই, তাহলে কি লিখতে পারি, বা ভি ইকুয়ালস টু রুট ওভার, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখি, 2, আর জিএম এর জায়গায় কি লিখতে পারি, জি আর স্কোয়ার ভাগ আর। আচ্ছা, এর পরের অংশটুকু এখানে লিখে দিই, এই জায়গায় লিখে দিই, এই যে আর স্কোয়ারকে আর দিয়ে ভাগ করলে শুধু কি থাকবে, আর থাকবে, তাহলে ফাইনালি বলা যায় ভি ইকুয়ালস টু 2 রুট ওভার 2g আর। এই হচ্ছে গিয়ে আরেকটা সূত্র, এইটা একটা সূত্র, আর এই হচ্ছে আরেকটা সূত্র, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gm আর অথবা ভি ইকুয়ালস টু রুট ওভার 2gr। এই দুইটা সূত্র দিয়ে আমরা গ্রহের মুক্তিবেগটা বের করব। আচ্ছা, এইটুক পর্যন্ত আশা রাখি সবাই বুঝছেন। এখন আমরা দেখব পৃথিবীর মুক্তিবেগ কত, সেটা আমরা কিভাবে বের করতে পারি। আমি মুছে ফেলতেছি এই জিনিসটা, পৃথিবীর মুক্তিবেগটা আমরা বের করতে চাচ্ছি। পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, আচ্ছা, মুক্তিবেগ বের করার সূত্র কি আসছে, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gr। আমরা জানি সবাই পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6.4 ইন্টু 10⁶ মিটার। এই জিনিসটা আমাদের সবার জানা। আচ্ছা, এখন আমরা এই মানগুলো যদি এটাতে ইনক্লুড করি, তাহলে কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10⁶। ক্যালকুলেট করলে এটা আসবে 11,200 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর মুক্তিবেগ, এটাকে ক্যালকুলেট করলে এটা পাওয়া যাবে। এখন এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন সেটা হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো কিলোমিটার পার সেকেন্ড এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর মুক্তিবেগ। তার মানে আমরা বলতে পারি পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন একটা কথা বলি, মুক্তিবেগ যে কোনো বস্তুর জন্যই পৃথিবীর ক্ষেত্রে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে। কারণ দেখেন, মুক্তিবেগের রাশিমালায় কোনো জায়গায়, এই যে দুইটা রাশি পাইলাম, এখানে কোনো জায়গায় বস্তুর ভরটা উল্লেখ নাই, ওই যে স্মল এমটা নাই। তার মানে বস্তুটা বড় হোক ছোট হোক, তার জন্য মুক্তিবেগ কী হবে, সেম হবে। এবং সেটা যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, তার মুক্তিবেগটা কত হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, অথবা এটা দিয়েও আমরা বের করতে পারতাম, সেই ক্ষেত্রে পৃথিবীর ভরটা লাগতো আমাদের। তাহলে বুঝে গেলাম পৃথিবীর মুক্তিবেগ কীভাবে নির্ণয় করতে হয়। খুবই সোজা একটা জিনিস, আমরা এই জিনিসটা মাথার মধ্যে রাখবো। এগুলো কিন্তু সৃজনশীলে লাগে সূত্র দুইটা। আচ্ছা, এখন আসি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট জিনিসটা কি। ওই যে গ্রহের মতো কিছু আর্টিফিশিয়াল গ্রহ আছে, যেগুলা গ্রহগুলোকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, বা বলা যায় এরকম বলতে পারি যে মহাকাশযান গ্রহকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। ওইরকম কিছু আর্টিফিশিয়াল উপগ্রহ আছে যেগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়। যেমন মনে করেন পৃথিবীর যেই দুর্গম জায়গা যেগুলোতে যাওয়া সম্ভব না, ওই জায়গার তথ্য পাওয়ার জন্য ওইখান থেকে ভিডিও ক্লিপস ধারণ করে এখান থেকে তথ্য পাওয়ার জন্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইউজ করা হয়। আবার মনে করেন কোনো নিরাপত্তার ক্ষেত্রে, কোনো দেশের সিকিউরিটির ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আবার কিছু স্যাটেলাইট আছে যেগুলো দিয়ে করা যাবে, মনে করেন যে কোনো ধরনের নিউজ ব্রডকাস্ট করা। যেমন মনে করেন খেলাধুলা হচ্ছে একটা জায়গায়, খেলাধুলা হচ্ছে এক দেশে, তো ওইটা আমরা টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পারতেছি। তো এই টোটাল জিনিসটা মেনটেন করতেছে স্যাটেলাইট। আবার মনে করেন টেলিফোনে কথা বলা, এক দেশ থেকে অন্য দেশে কথা বলা, এর পিছনে কিন্তু স্যাটেলাইটের অনেক ভূমিকা রয়েছে। তো এক একটা স্যাটেলাইটের এক এক ধরনের কাজ।
তো এক একটা এক এক জিনিসের জন্য তৈরি করা হয়েছে আর কি। তাহলে বলা যায় এই জিনিসগুলো থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায় এবং নিরাপত্তার ক্ষেত্রে এটা ইউজ হয়। তো অনেক ইউজ আছে কৃত্রিম উপগ্রহের। তবে আমরা জানবো কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল এবং উচ্চতাটা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, তো প্রথমে আসি কিভাবে একটা উপগ্রহকে সেট আপ করা হয়। প্রথমে একটা উপগ্রহকে রকেটের সাহায্যে ওই আইএসএসে নিয়ে যাওয়া হয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ওইখান থেকে গিয়ে নির্দিষ্ট কক্ষপথে তাকে একটা বেগ দিয়ে ছেড়ে দেওয়া হয় রকেটের মাধ্যমে। তখন সেটা ওই গ্রহ বা পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘুরতে থাকে। অভিকর্ষের বলের প্রভাবে সে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘুরতে থাকে। তো ওই যে কৃত্রিম উপগ্রহ সেটা নির্দিষ্ট বেগে ঘুরবে, ওই বেগের রাশিমালা কি হবে এবং সে ঘুরে ঘুরে একটা জায়গা থেকে আবার ওই জায়গায় আসতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। ওই পর্যায়কালটা কিভাবে বের করতে হয় এবং সে পৃথিবী থেকে কতটুকু দূরত্বে থাকবে তার উচ্চতাটাও আমরা এখন বের করা শিখে ফেলবো। তো প্রথমে আসি ওই যে কৃত্রিম উপগ্রহের বেগটা কিভাবে নির্ণয় করতে হয়। বেগ নির্ণয়, মনে করেন আমি একটু মুছে ফেলি এই জিনিসটা, তাহলে বোঝাতে সুবিধা হবে। মনে করি এটা হচ্ছে গিয়ে পৃথিবী, এটা হচ্ছে গিয়ে তার কেন্দ্র, আর পৃথিবী ব্যাসার্ধ আর তো আমরা জানি। এখন মনে করেন পৃথিবীকে কেন্দ্র করে একটা কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এখান থেকে এইটুক হচ্ছে এইচ। এই যে পৃষ্ঠ থেকে এইচ দূরত্বে বৃত্তাকার পথে একটা উপগ্রহ পৃথিবীকে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে। এটার আমরা কি নির্ণয় করব, বেগটা নির্ণয় করব, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগটা নির্ণয় করব। এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, এই যে কৃত্রিম উপগ্রহ তার তো একটা ভর আছে, তার ভরকে আমি বললাম স্মল এম এবং পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই যে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এর এবং পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বল এফ সমান কি হবে, জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ হচ্ছে গিয়ে আর প্লাস এইচ হোল স্কোয়ার। কারণ তখন দূরত্ব ওই ব্যাসার্ধের সাথে এইচটা যোগ করে বের করতে হবে। ডিটা হবে এইখান থেকে একদম এইটুক পর্যন্ত। তাহলে আমি বলতেই পারি এখান থেকে এইটুক হচ্ছে কি আর প্লাস এইচ। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। তাহলে এখন দেখি এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। যেহেতু গ্রহটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তো যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়ে যাবে, আর এই কেন্দ্রমুখী বলটা যোগান দিবে ওই অভিকর্ষ বলটা বা মহাকর্ষ বলটা। তাহলে আমি বলতে পারি এই কেন্দ্রমুখী বল এফ সমান কত হবে, আমরা জানি কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর। তো দূরত্বটা কত, তখন আর প্লাস এইচ হবে। বুঝছি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখন এই যে কেন্দ্রমুখী বল সেটা কিন্তু এই মহাকর্ষ বলটা যোগান দিচ্ছে বা অভিকর্ষ বলটা যোগান দিচ্ছে। তাহলে আমি বলতে পারি এই দুটো কি সমান। তাহলে বলা যায় এটাকে আমরা এফসি দিয়ে ডিনোট করি, বলা যায় এফসি ইকুয়ালস টু হচ্ছে এফ। তো এফসি সমান কত দেয়া আছে, এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এইচ, আর এফ সমান কত, জি এম এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই এম কাটা যাবে, এই এম কেটে দিলাম। এরপরে এখন দেখি এই যে আর প্লাস এইচ, এটা ভাগ দিলে গুণ হয়ে যাবে। তাহলে উপর নিচে, এখানে নিচে কি আছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, তো উপরে আর প্লাস এইচ, কাইটা একটা শুধু থাকবে, আর প্লাস এইচ থাকবে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি, পরের লাইনে এটা লিখতেই পারি, ভি স্কোয়ার সমান হচ্ছে জি এম ভাগ আর প্লাস এইচ। ঠিক আছে, স্কোয়ারটা দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, বা বলা যায় ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। এটা হচ্ছে গিয়ে গ্রহের উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র, ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম কিভাবে তার বেগটা নির্ণয় করতে হয়। এখন আমরা গ্রহের পর্যায়কালটা নির্ণয় করব। আচ্ছা, গ্রহের পর্যায়কাল জিনিসটা কি, মনে করেন গ্রহটা এই পজিশনে আছে, সম্পূর্ণ পথ অতিক্রম করে আবার এই জায়গায় আসবে, অর্থাৎ পৃথিবীকে
বৃত্তাকার পথে সে আবর্তন করে আবার ওই জায়গায় আসবে, যতটুকু সময় লাগবে সেটাকে বলা হচ্ছে আবর্তনকাল বা পর্যায়কাল। এখন পর্যায়কালটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা একটা বলি, যেহেতু গ্রহটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে, তাহলে বলা যায় বৃত্তাকার পথ হওয়ায় সে একটা বিন্দু থেকে আবার ওই বিন্দুতে আসছে, টোটাল ওই বৃত্তাকার পরিধি সমান, বৃত্তাকার পথের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে যেহেতু সে তার পথটা বা কক্ষপথের যেই আকৃতিটা সেটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার হওয়ার কারণে আমরা বলতে পারি তার পরিধি হচ্ছে গিয়ে 2πr+h হবে। তাহলে এই যে বৃত্তাকার পথের পরিধি কি হবে আমরা যদি একটু বলে দিই, বা উপগ্রহের পরিধি, বৃত্তাকার পথের পরিধি সমান হবে 2πr+h। কেন? কারণ সে তো একটা বৃত্তাকার পথে ঘুরে আবার ওই বিন্দুতে আসবে, তাহলে একবার প্রদক্ষিণ করা তার মানে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, আর পরিধি হবে 2πr+h। আমরা নির্ণয় করতেছি টি নির্ণয়, অর্থাৎ পর্যায়কাল নির্ণয়, টি নির্ণয় লিখে দেই এই জায়গায়। আচ্ছা তাহলে একবার ঘুরলে অতিক্রম করে 2πr+h, আর একবার অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল। তাহলে আমি বলতে পারি টি সেকেন্ডে অতিক্রম করে, টি সেকেন্ডে অতিক্রম করে ওই কৃত্রিম উপগ্রহটা 2πr+h দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 2πr+h ভাগ কত হবে? টি। আর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তো তার বেগ, একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলা যায় সুতরাং v = 2πr+h ভাগ টি। ঠিক আছে, এখন জাস্ট টিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, লেখা যায় t = 2πr+h ভাগ হচ্ছে গিয়ে v। তাহলে এই তো আমরা সূত্র যেটা পাইলাম, এটা হচ্ছে গিয়ে কি নির্ণয়ের সূত্র? এটা হচ্ছে গিয়ে গ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল নির্ণয়ের সূত্র। এই তো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। আমরা v সমান জানি কি? v = √gm/r+h। এটাকে একটু সাজিয়ে এরকম লেখা যায়। আমি এই জায়গায় v এর জায়গায় v এর মানটা এখন বসাই দিব। তাহলে আমরা কি বলতে পারি যদি আমি এই জায়গা থেকে লিখি, t = দিলাম, উপরে যা আছে তা লিখে দিলাম 2πr+h, আর নিচে v এর জায়গায় কি বসবে? ওই যে √gm/r+h, এই v এর মানটা এখানে বসাই দিচ্ছি ওই v এর জায়গায়। তাহলে √gm/r+h, এই জিনিসটা আমি একটু বসাই দিলাম। এখন এটা তো ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখলে লব হর লব হয়ে যাবে। তাহলে বলা যায় এটাকে t = 2πr+h, কারণ ওটাকে গুণ অবস্থায় লিখবো আর কি, ইন্টু দিয়ে কি লিখে যাবে? রুট দিলাম, তো r+h উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে? gm। তাহলে আলটিমেটলি কিন্তু এটাকে এরকমও লেখা যায়। এই তো আমরা আরেকটা পর্যায়কালের সূত্র পেয়ে গেলাম, গুণ। এটা হচ্ছে গিয়ে আরেকটা সূত্র যেটা দিয়ে আমরা পর্যায়কালটা বের করতে পারি। তাহলে দেখেন আমরা গ্রহের রৈখিক বেগ কত সেটা পেয়ে গেলাম, গ্রহের পর্যায়কাল নির্ণয় করার দুটো সূত্র পেয়ে গেলাম। এখন শেষে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে গিয়ে উচ্চতাটা নির্ণয়, যে গ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে, এই উচ্চতায় ওই h এর মানটা আমরা এখন নির্ণয় করব। তাহলে লিখি h নির্ণয়। আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি hটা কিভাবে নির্ণয় করতে হয়। h নির্ণয় আমরা এই সূত্র থেকে কিন্তু hটা নির্ণয় করে ফেলতে পারি, এটা থেকে। তো আমি এটা লিখি এই জায়গায় ভালো করে বোঝানোর জন্য, t = কি? 2πr+h, ঠিক আছে, √r+h ভাগ gm। তো এই জিনিসটা আমরা একটু লিখলাম, এই জিনিসটা আমাদের লেখা হয়ে গেল। আচ্ছা এখন আমরা টি থেকে বাকি জিনিসগুলো লিখে ফেলবো। এখন আমি যদি একটু চিন্তা করে দেখি, এই জায়গায় একটু দেখি কি লেখা যায়। আমরা এটাকে এরকম লিখতে পারি না, টি দিলাম,
আর 2 পাইকে এই রুটের মধ্যে ঢুকাবো, 2 পাই আর প্লাস এইচকে এটার মধ্যে রুটের মধ্যে রাখবো, তাহলে কি লিখতে পারি, রুট ওভার দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে রুটের মধ্যে রাখলে কি হবে দেখি আমরা কি হয়। এটাকে আমরা লিখতে পারি 4 পাই স্কোয়ার, আর এটাকে রুটের মধ্যে দিলে এর উপর কী দিতে হবে, একটা স্কোয়ার দিতে হবে, আর এখানে তো আর প্লাস এইচ আসছে, তাহলে দুইটা মিলে কী হয়ে যাবে, আর প্লাস এইচ হোল কিউব ভাগ হচ্ছে গিয়ে জিএম। এখন এই রুটটা তুলতে হবে, রুট তুলতে হলে আবার কি করতে হয়, স্কোয়ার করতে হয়। তো স্কোয়ার করি, টি স্কোয়ার, রুট উঠে গেল, এখানে কি থাকবে 4 পাই স্কোয়ার, আর এখানে কি থাকবে আর প্লাস এইচ, এখানে কি হোল কিউব ভাগ হচ্ছে গিয়ে জিএম। আচ্ছা, এখন আমরা এইচ এর মানটা বের করবো, তাহলে টোটাল জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটাকে আর গুণ করে এদিকে নিয়ে আসি, টি নিচে কোনো কিছু মানে এক আছে, গুণ করে নিয়ে আসি, 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব, টি স্কোয়ার জি গুণ হবে, তাহলে কি হবে, তাহলে এইখানে লিখতে পারি জিএম টি স্কোয়ার। আচ্ছা, এই 4 পাই স্কোয়ার গুণ আছে, তাহলে কী হয়ে যাবে ভাগ, তাহলে আর প্লাস এইচ হোল কিউব সমান কী হবে, জি এম টি স্কোয়ার ভাগ কি 4 পাই স্কোয়ার, জি এম টি স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার। এখন এই যে কিউবটা ওইদিকে কী হয়ে যাবে, আমরা এটাকে এরকম লিখতে পারি কি না, আর প্লাস এইচ দিলাম, এই কিউবটা ওইদিকে কী হয়ে যাবে, পাওয়ার আগে কীরকম লিখে যাবে, জি এম টি স্কোয়ার নিচে 4 পাই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 1/3, এইটা লেখা যায় কিউবটা ওইদিকে গেলে। আচ্ছা, এখন এই প্লাস এইচ ওইদিকে লিখে যাবে মাইনাস এইচ, তাহলে লেখা যায় মানে এইচটা তো রাখবো, তাহলে আরটা প্লাস ওইদিকে লিখে যাবে মাইনাস, তাহলে এইচ সমান কি বলা যায়, জি এম টি স্কোয়ার ভাগ হচ্ছে গিয়ে 4 পাই স্কোয়ার, আর ওই যে আরটা প্লাস আর ওইদিকে লিখে এলো মাইনাস আর। তার মানে আমরা সহজে কিন্তু এই সূত্র দিয়ে ডিরেক্ট কি বের করতে পারি, গ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা এই সূত্র দিয়ে আমরা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। চাইলে কিন্তু আমরা এখানে আর এর মান মানে এইচ এর মানটা বের করতে পারতাম এই সূত্র দিয়ে, আবার মনে করি এইটা দিয়েও আমরা বের করতে পারতাম, এখানে তো এইচ আছে, এটা দিয়েও বের করতে পারতাম, বাট সরাসরি বের করার জন্য এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা পেয়ে গেলাম কিভাবে বেগ নির্ণয় করতে হয় কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল এবং উচ্চতা। কৃত্রিম উপগ্রহের ব্যবহার কিন্তু ডে বাই ডে অনেক বেড়ে চলতেছে, যেমন বাংলাদেশেও বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা এটা উৎক্ষেপণ করা হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও উৎক্ষেপণ করা হবে যে বিভিন্ন কাজের জন্য। তো স্যাটেলাইটটা কি সেই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো এবং তার ব্যবহারটা কি সেই জিনিসগুলো জানবো, কারণ এগুলো জ্ঞানমূলক কোয়েশনে মাঝে মধ্যে আসতে পারে। এখন আসি এই যে কৃত্রিম উপগ্রহের গতিশক্তিটা কিভাবে বের করতে হবে, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে একটু মাথার মধ্যে রাখতে হবে। আমরা এই জিনিসটা একটু দেখব। গতিশক্তি নির্ণয়, গতিশক্তি নির্ণয়ের সূত্রটা একটু দেখি। আমরা জানি গতিশক্তি সমান কি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আবার দেখেন গ্রহের কৃত্রিম উপগ্রহের বেগের মান কত পাইছিলাম, ভি ইকুয়ালস টু রুট ওভার জিএম ভাগ কি পাইছি, রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ, এটাই তো পাইছি। আচ্ছা, এখন এই ভি এর মানটা এখানে বসিয়ে দিই, হাফ দিলাম, এম দিলাম, আর ভি এর জায়গায় কি দিব, রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ দিয়ে হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে, এম থাকবে, কাটা গিয়ে কি থাকবে, এম থাকবে, আর জিএম থাকবে, তাহলে জি ক্যাপিটাল এম সাথে হচ্ছে গিয়ে স্মল এম, আর নিচে কত থাকবে, নিচে থাকবে 2 ইন্টু আর প্লাস এইচ। এই তো, তাহলে এই হচ্ছে গিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের গতিশক্তি বের করার জন্য এই সূত্রটা ইউজ করব, যে গতিশক্তি ইকুয়ালস টু জি এম এম ভাগ 2 ইন্টু আর প্লাস এইচ। তাহলে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি নির্ণয়ের সূত্রটা আমরা শিখে গেলাম, এটা দিয়ে আমরা গতিশক্তি নির্ণয় করব, সহজে কিন্তু এটা বের করা যাচ্ছে। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ভূস্থির উপগ্রহ। আচ্ছা, একটা কথা বলি নেই, ভূস্থির উপগ্রহ কোনটা? ভূস্থির উপগ্রহ হচ্ছে যেই উপগ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির সমান।
আমরা জানি পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, যেটাকে তার আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর যে আবর্তনকাল সেটা হচ্ছে গিয়ে 24 ঘন্টা। এখন আরেকটি গ্রহর যদি আবর্তনকাল 24 ঘন্টা হয়, তাহলে পৃথিবীর সাথে সাথে সেও ঘুরতেছে। তাহলে সব সময় মনে হবে পৃথিবী পৃষ্ঠের যে কোনো একটা জায়গা থেকে এটাকে দেখলে বা যেই জায়গায় আমরা স্থাপন করতেছি ওইটা যদি পৃথিবী পৃষ্ঠতে দেখা হয়, সব সময় সেই জায়গায় থাকতেছে। তার মানে পৃথিবী যেরকম তার গতিপথটা চেঞ্জ করতেছে, যেই বেগে যাচ্ছে সেও কিন্তু সেই বেগে যাচ্ছে। তার মানে তারা দেখা যাবে যে ওই উপগ্রহটা পৃথিবী থেকে সব সময় একই উচ্চতায় থাকতেছে। তাহলে বলা যায় এই জিনিসটা, মনে করি এইটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, তাহলে পৃথিবী যে তার অক্ষকে মানে কেন্দ্র করে 24 ঘন্টায় আবর্তন করতেছে, সেম ভাবে সেটাও 24 ঘন্টায় একবার আবর্তন করবে। তার মানে পৃথিবীটা এদিকে ঘুরলো, সেও একই বেগে ঘুরলো, তার মানে সব সময় তাদের দূরত্বটা কি থাকবে, সেম থাকবে। তাহলে বলা যায় যে সকল গ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, কত ঘন্টা, 24 আওয়ার, সেটা হচ্ছে গিয়ে ভূস্থির। তার মানে ভূস্থির তখনই হবে যখন তার আবর্তনকাল 24 ঘন্টা হবে এবং ভূপৃষ্ঠের ওই জায়গা থেকে যদি উপগ্রহকে দেখা হয় সব সময় সে একই দূরত্ব মেনটেন করেই গতিশীল থাকবে, মানে থাকবে আর কি। তাহলে বলা যায় ভূস্থির উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির সমান, অর্থাৎ 24 ঘন্টা। বুঝাইতে পারছি? এবং কোয়েশনে মাঝে মধ্যে আসে যে কিছু ডাটা দিয়ে বলবে যে উদ্দীপকের গ্রহটি ভূস্থির কিনা, তাহলে আপনারা সহজেই প্রথমে আবর্তনকালটা বের করে নেবেন। আবর্তনকাল যদি 24 ঘন্টা হয় তাহলে সেই উপগ্রহটা কি হবে, ভূস্থির হবে। ভূস্থির উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয়, 24 ঘন্টা হয়। তাহলে আশা রাখি মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ, বেগ নির্ণয়, গতিশক্তি নির্ণয়, ভূস্থির উপগ্রহ কি সেটা আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে মোটামুটি মহাকর্ষ অভিকর্ষের বেসিক কনসেপ্ট। আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।